প্রতিদিনকার মতো আমার তরফ থেকে এবং অভিজ্ঞতার তরফ থেকে আপনাদের স্বাগতম আমাদের এই ফেসবুক লাইভে। আজকে আসলে আমার জন্য একটা বিশেষ দিন বলতে হবে নাকি আমাকে। আপনারা জানেন যে আমরা করোনা কালে আমাদের বিভিন্ন সংকট নিয়ে কথা বলে থাকি নিয়মিত। তো আমরা আজকে তৃতীয় দিনের মতো করোনা কালে আমাদের জীবনে এই বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অগ্রণী ব্যাংকের এমন একজন মানুষকে আমরা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, তার সামনে আসলে কথা বলতে গেলে আমারই বিভিন্ন সংকোচ হচ্ছে, অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। কেননা আমাদের মন্ডল স্যার অগ্রণী ব্যাংকে এত জনপ্রিয় তার কণ্ঠের জন্য, তার উপস্থাপনার জন্য। তো এটা আসলে বলে বোঝানোর মতো কোনো বিষয় না স্যার। আমি আপনার কোনো প্রকার পরিচয় না দিয়েই আমি আপনাকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। হুম, ধন্যবাদ। আপনি কি আমাকে, তা আপনার পরিচয় আসলে আলাদা করে দেওয়ার কিছু নাই, আমি এই জন্য দিব না আর কি। আর এই আজকের স্যার এই করোনা কালে আমাদের জীবন এইটা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আরো একজন আছেন, আমাদের ছোট বোন, আমাদের ছোট সহকর্মী প্রীতি পাপিয়া। প্রীতি পাপিয়া, আপনাকে স্বাগত। আসসালামু আপনাকে আলাইকুম, স্বাগত। আদাব দাদা। স্যার, আমরা আলোচনা শুরু করার আগেই প্রতিদিন আমরা একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে গোটা দেশে করোনার যে পরিসংখ্যান সেটা একটু জানিয়ে থাকি। আমি আজকে একটু জানাতে চাই। আজকে গত 24 ঘন্টায় আমাদের দেশে 790 জন করোনায় আক্রান্ত হন, মোট আক্রান্ত 11,719 জন। আজকে মারা গিয়েছেন খুব দুঃখজনক ভাবে 3 জন, মোট মৃত আমাদের 186 জন। মোট সুস্থ হয়েছেন 1,327 জন। আমরা এর আগে যেটা বলেছি যে গোটা দেশে মোট ব্যাংকার 27 জন করোনায় আক্রান্ত, কোভিড-19 পজিটিভ। এর মধ্যে আমাদের ব্যাংকের 4 জন আছে, একজন ব্যাংকারকে আমরা হারিয়েছি, সিটি ব্যাংক কর্মরত ছিলেন তিনি। তো এই একটা অবস্থায়, এই একটা বাস্তবতার মধ্যে আমরা আজকে তৃতীয় দিনের মতো করোনা কালে আমাদের জীবন এই বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। আসলে আমাদের জীবন কি আদৌ থমকে গেছে, নাকি মানুষের জীবন কি আদৌ থমকে যায়? আমরা আসলে ঠিক কোথায় আছি, কেমন আছি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনাদের আবারও স্বাগতম। কেউ যদি এই লাইভে মন্তব্য করতে চান, যুক্ত হতে চান, এখানে মন্তব্য করে বা আমাদের ইনবক্সে নক করে এখানে যুক্ত হতে পারবেন। সেদিক দিয়ে আমরা আপনাদের আহ্বান জানাই। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনার কাছে চলে যাব। হ্যাঁ, শুনতে পাচ্ছি, তবে মাঝে মধ্যে খুব সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, এক্ষেত্রে আমরা কাভার আপ করার চেষ্টা করছি স্যার। আসলে আমাদের বিষয় আজকে করোনা কালে আমাদের জীবন। আসলে স্যার, আমাদের জীবন কি থেমে গেছে? আমরা স্যার ঘরবন্দি জীবন কাটাচ্ছি, বাইরে বের হতে পারছি না, ঠিকভাবে কোথাও যেতে পারছি না। এটা আসলে আমাদের জীবনটা কোথায় আছে, কেমন আছে আর কি স্যার এখন? এটা তো, হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। খুব ভালো লাগছে এরকম একটি প্রশ্ন, যে প্রশ্নের আসলে এই প্রশ্নের কোনো সীমাও নেই, যেমন উত্তরেরও কোনো আসলে সীমাবদ্ধতা নেই। যে জীবন তো থেমে থাকে না, কোনো অবস্থাতেই না। পৃথিবীতে যত রকম ঘটনা এই পর্যন্ত ঘটেছে, যত মহামারী বলো, হ্যাঁ, বিরাট বড় বড় টর্নেডো হয়েছে, জীবন আসলে থেমে থাকে না। শুনতে পাচ্ছ কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলেন স্যার। আচ্ছা, তো যে এই জন্য জীবন থেমে থাকে না, ওই যে মানে রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন যে মনে রেয়াজ সহজে, কি যেন বলে, সত্তরে লহ মানিয়া, এই টাইপের কিছু বলো। একটা আর কি। সত্তরে লহ মানিয়া, এই টাইপের হ্যাঁ, হ্যাঁ, কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ, সত্যি এলো সহজে। এখন আমাদের সত্যি সহজে নিতে হবে আসলে, যে কোনো, হ্যাঁ, কোনো উপায় নেই, যে এরকমের দুর্যোগ যে অবস্থায় যেরকম হয়। এখন ধরো আমি মানে তুমি আমি হয়তো একটা একদম ঘরে বন্দি অবস্থায় আছি, এটাকে জীবন থেমে থাকে না, জীবন তো চলছে। তবে একেবারে ছন্দ পতন ঘটেছে, স্বাভাবিক যে জীবন সেই জীবনে আমরা নেই। বুঝতে পারছি না অভিজ্ঞতাকে আমরা হারিয়ে ফেলেছি কিনা।
হ্যালো, স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তন্ময় শুনতে পাচ্ছ তো এবার? হ্যাঁ আমি পাচ্ছি স্যার। স্যার তন্ময় আমরা আসলে লাইনটা শুনতে আমাদের, হ্যাঁ পাচ্ছি, আমাদের স্যার লাইনে একটু ডিস্টার্ব হচ্ছে। স্যার আমি কেটে আপনার কাছে একটু দিয়েছিলে? জানতে চাই। না, লাইন আমাদের চলতেছিল, আমি আমি মাঝখান থেকে তোমাকে আহ্বান শুনতে করছি। পাচ্ছি না। স্যার এখন কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার অভিজ্ঞতা স্যার বোধহয় আমাকে হারা ফেলছে আবার। স্যার এখন কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যা বলছিলাম যে বলেন। কেটে কেটে ভেঙে ভেঙে আসছে, পুরো কথাটা আমি শুনতে পাচ্ছি না অবশ্য এক- তোমার। এক- তুমি আমারটা শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ আমি পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনাকে আচ্ছা আমাদের দর্শকরা শুনতে পাচ্ছে, আপনি বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটাই বলছিলাম যে মনে রেয়াজ সহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্য এলো সহজে। তো সত্যকে আমাদের সহজে নিতেই হবে। জীবন থেমে থাকে না, যেটা তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে থেমে আছে কিনা। আসলে তো জীবন কখনো থেমে থাকে না। হয়তো আমাদের মধ্যে থেকে বেশ কিছু জীবন চলে গেছে ইতিমধ্যেই, সেটা হয়তো আছে, কিন্তু তারপরও যারা বেঁচে আছি তারা এভাবেই চলছে। ঘরে বন্দি অবস্থায় আছি তাতেও চলছে, অনেকে অসুখ বিসুখ নিয়ে আছে তাতেও চলছে, যারা হসপিটালে আছে তারা চিকিৎসাধীন আছে, তারা বেঁচে থাকার জন্য চেষ্টা করছে, লড়াই করছে, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য একদল লোক কাজ করছে। সবকিছু এইভাবেই চলছে, বাট পরিস্থিতিটা অন্যরকম। আমাদের যে স্বাভাবিক জীবনযাপন ছিল সেই জীবনযাপন নেই। এখন আমরা একটা ভিন্ন রকম জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠছি। আমি জানি না এই অভ্যস্ততাটা কতটুকু থাকবে আমাদের জীবনে। তবে একটা জিনিস, এই করোনা যে একটা প্রশ্নের আগে করা হয়েছিল আমাকে, এমনি এই প্রোগ্রামের আগে, যে এই করোনা কি আসলে এটা 2-4 মাসের মধ্যে বা সহসাই কি শেষ হয়ে যাবার কথা? আসলে সহসা শেষ হবার কোনো সম্ভাবনা নেই। এই করোনা আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যাবে। যদি আমরা আমাদের জীবনকে পাল্টাতে পারি, আমাদের অভ্যাসকে পাল্টাতে পারি, তাহলে হয়তোবা যাবে না। এই জন্য জীবন থেমে থাকবে না, অবস্থার পরিবর্তন করতে হবে, চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে, এবং এই অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে অভ্যস্ত হয়ে উঠতে হবে। যেমন ধরো আমরা ঘরে বন্দি আছি, তুমি ঘরে বন্দি আছো, এখন আমরা আলোচনা করার জন্য একটা ভার্চুয়াল ব্যবস্থা করেছি। এখানে আমরা সামনাসামনি কথা বলছি, মনে হচ্ছে যেন আমরা খুব কাছাকাছি আছি। এখানে বিচ্ছিন্ন থেকেও যে আমরা করতে থাকতে পারি, এই শিক্ষাটাও কিন্তু দিয়েছে। দূরে থেকে যে অফিস করা যায়, সেটা কিন্তু এর আগে এরকম ভাবে ছিল না। হ্যাঁ, দূরে থেকে যে অফিস করা যায়, আমি এই বয়সে দূরে থেকে তো কখনো অফিস করিনি, কিন্তু এখন আমি টুকটাক একটু কনসালটেন্সি দু এক জায়গায় করেছি, আমি ঘরে বসে থেকেই করছি, এবং দিব্যি এটি সম্ভব। আমাদের এই জীবন পরিক্রমায় একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা হচ্ছে আমরা কিভাবে চলবো, আমাদের অভ্যাসের মধ্যে পরিবর্তন আসবে, আমাদের চাল চলনে পরিবর্তন আসবে, আমাদের প্রচলনে পরিবর্তন আসবে। সুতরাং জীবন থেমে থাকে না। তোমার যদি আরো কোনো কথা থাকে, জীবন থেমে থাকার নয়, এটা বহতা নদীর মতোই চলতে থাকে। এর মধ্যে তোমার একটা প্রশ্ন থাকতেই পারে, যেটা আর আসলে, এখানে আমি আপনার কাছে, হ্যাঁ, আচ্ছা, একটা, জি স্যার, আমি এখানে একটা বিষয়ে জানতে চাই। তাহলে স্যার হ্যালো, স্যার আমি আপনার কাছে জানতে, জীবন তো আসলে থেমে থাকছে না হ্যাঁ, আমাদের জন্য, বা হচ্ছে মানুষের সভ্যতা তো আসলে সর্বগ্রাসী সভ্যতা। সে বন বাদার গাছপালা পশু প্রাণী স্মরণ করতে চায়। এই জায়গায় কি স্যার উপলব্ধি আসে যে আসলে অন্যভাবে ভাবতে হবে, চিন্তার জগৎ আনতে পারে স্যার এই কারণে? প্রশ্নটার অনুমান ভিত্তিক জবাব। স্যার আপনি কি আমাকে শুনতে পেলেন? না, আমি পুরোটা আসলে ভালো করে বুঝিনি।
স্যারের কাছে আবার যাবো তুমি আর হয়তো জানতে চেয়েছো প্রকৃতিতে কেমন পরিবর্তন আসবে, গাছপালা লতাগুলো অর্থাৎ সামগ্রিকভাবে পরিবেশের মধ্যে প্রকৃতিতে কেমন পরিবর্তন আসবে, এটাই কি তুমি জানতে চেয়েছো কিনা? এটাই কি তুমি জানতে চেয়েছো? এরকম যদি হয় তাহলে আমি এর জবাব দিতে চাই। আগেই আমি একটা জিনিস বলে রাখি যে তুমি হয়তো পরিচয় করিয়ে দিয়েছো মোহাম্মদ আখতারুজ্জামান মন্ডল, উপমা ব্যবস্থাপক। ইতিমধ্যে আমি অবসরে গেছি। আমি তো আসলে একজন ব্যাংকার, আর ব্যাংকেও একজন ডিজিএম হলে খুব বড় বিশেষজ্ঞ হয় না, আর এর বাইরেও আমার কোনো বিশেষত্ব নেই। সুতরাং আমি কোনো বিশেষজ্ঞ নই, কিন্তু আমরা স্বাভাবিকভাবে যা বুঝি, যা চিন্তা করি, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু চিন্তা আছে এবং সে করে থাকে। আসলে ওই যে নজরুল যেরকম বলেছিলেন যে দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। আসলে আমাদের ঋণ তো অনেক বেড়ে গেছে। আমরা প্রকৃতির উপরে যেরকম অত্যাচার অনাচার করেছি এবং এখনো করছি, প্রকৃতি তো কোনো না কোনো ভাবে সুদ নেবেই। প্রকৃতি সাংঘাতিক ভাবে ক্ষুব্ধ, বিক্ষুব্ধ। সুতরাং প্রকৃতি প্রতিশোধ সে নেবেই, এইভাবে না হোক ওইভাবে, অর্থাৎ কোনো না কোনো ভাবে, সেটা করোনায় হতে পারে, হতে পারে তোমার প্লাবনে, হতে পারে বন্যায়, হতে পারে খরায়, হ্যাঁ, হতে পারে ভূমিকম্পে, যে কোনো রকম ভাবেই প্রকৃতি তার প্রতিশোধটা সে নেবে। এইটা আমরা এই অবস্থার মধ্যে পড়েছি। এখন প্রকৃতি এবং পরিবেশে যে পরিবর্তনের কথা বলছো, আমি মনে করি সেটা হবে একটা পজিটিভ পরিবর্তন। বিকজ প্রকৃতি তো আমাদের প্রতিশোধ নিচ্ছে তাকে টিকিয়ে রাখার স্বার্থে। আমরা তাকে প্রায় একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছি। এখন যদি প্রকৃতি নিজেকে বাঁচানোর জন্যই বরং আমাদের উপরে এভাবে আক্রমণটা করেছে, সেই হিসাবে প্রকৃতি এবং পরিবেশের যে চেঞ্জটা হবে সেটা অবশ্যই একটি ধনাত্মক পরিবর্তন। যেমন ইতিমধ্যেই, যদি এটি খুব স্থায়িত্ব লাভ করবে এটা বলা যায় না। এখনই দেখো আমাদের বাতাসে কিছুটা পরিবর্তন এসেছে, তাই না? তা প্রকৃতিতে পরিবর্তন এসেছে, গাছপালায় পরিবর্তন এসেছে, বায়ু দূষণ কমেছে, এগুলো হয়েছে, খুব স্বল্প পরিসরে হলেও হয়েছে। কিন্তু এটা এমন কোনো রিমার্কেবল না যে এটা একেবারে স্থায়িত্ব লাভ করতে পারে। এটা আপাতত নাই। আমরা যখন বেরিয়ে যাব, এই এখনই শুরু হয়ে গেছে, গার্মেন্টস খুলে দিয়েছে, তোমার গাড়ি গুড়ি চলতে শুরু করেছে, ইতিমধ্যেই নাকি জ্যাম হয়েছে। আমি আজকে খবরে দেখলাম যে রাস্তাঘাট ইতিমধ্যে জ্যাম শুরু হয়েছে আবার। তার মানে এটি পরিবর্তন হয়ে আগের অবস্থা আসতে খুব বেশিক্ষণ লাগবে না। আমরা যদি এখন চাই যে না, প্রকৃতিতে আমরা যে রকম অনাচার অত্যাচার গুলো করেছি, এই করোনা থেকে শিক্ষা নিয়ে আমরা আর ওরকম ভাবে করব না, আমরা তাকে বাঁচিয়ে তার মধ্যে আমাদের নিজেকে সুস্থ রাখতে চেষ্টা করব, তাহলে একটা ভালো পরিবর্তন আসতে পারে। না হলে আমরা হয়তো এখন আপাতত করোনা থেকে কিছু মরে টরে যারা জীবিত থাকবে, তারা হয়তো কোনো রকমে করোনা থেকে হয়তো বেঁচে গেল, কিন্তু দেখা যাবে যে কোনো এক সময় আরো বড় রকমের আরেকটি দুর্যোগ এসে আরো কিছু প্রাণ নাশ করবে বা অন্য ভাবে ধ্বংস করবে, দুর্ভিক্ষ ডেকে নিয়ে আসবে। হ্যাঁ, করোনায় কিছু মরবে, কিছু দুর্ভিক্ষে মরবে, এরকম একটি জগাখিচুড়ি অবস্থা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দেশে শুরু হয়েছে। তোমরা এটা লক্ষ্য করে থাকবে যে একদিকে করোনার মাত্রা বাড়ছে, আরেকদিকে লকডাউন উজ্জ্ব হচ্ছে। এই যে জগাখিচুড়ি অবস্থাটা, এটার থেকে কিন্তু বোঝা যায় যে আসলে পরিস্থিতিটা কিরকম। তোমরা কি শুনতে পাচ্ছ কিনা তন্ময়? সুতরাং প্রকৃতির উপর আমাদের যে অবিচার অনাচার, সেটা যদি থামেনি, হ্যাঁ, করোনা থেকে যদি আমরা সেই শিক্ষাটা নেই, তাহলেই বরং আমরা পরিবেশকে কিছুটা ভালো রাখতে পারবো বা পরিবেশ ভালো থাকবে। তবে পরিবেশের যে পরিবর্তনটা, সেটাকে অবশ্যই আমি পজিটিভ দেখছি, কিন্তু সেটা স্থায়িত্ব আসবে তখনই যখন আমরা এটাকে একটা অভ্যাসগত পরিবর্তন, আমাদের জীবন আচারের পরিবর্তন আনবো, তখনই একমাত্র পরিবেশের পরিবর্তনটা হতে পারে আর কি, স্থায়িত্ব লাভ করতে পারে। আর না হলে আজকে বললাম না যে এই মুহূর্তে হয়তো দেখা যাবে যে ঢাকার বায়ুর দূষণের মাত্রা যত, এখন খুলে দাও সবকিছু, আগামী 1 সপ্তাহ 15 দিন 1 মাস চলুক সব কারিগরি আগের মতো, দেখা যাবে যথারীতি পূর্বাবস্থায় ফিরে গেছে। সুতরাং আমাদের সেই রকম সচেতন ভাবে যদি জীবন আচারে পরিবর্তন না আনা হয়, তাহলে পরিবেশের এই পরিবর্তনটা স্থায়িত্ব লাভ করবে না। আমি কি বললাম? হ্যাঁ স্যার, আমি আপনাকে আচ্ছা স্যার, আমি দুইটা মন্তব্যের কথা বলতে চাই। রাজীব আহমেদ নামে আমাদের একজন দর্শক শ্রোতা, তিনি মন্তব্য করেছেন, আজ মনে হচ্ছে স্যারের বয়স হয়েছে। আমি শুভকামনা স্যার, আমি জানি না আপনাকে দেখে আচ্ছা, তবে আমরা
বিশ্বাস করে আপনি হ্যাঁ, এটার হ্যাঁ কারণ বলেন হচ্ছে স্যার। এই বয়স হয়েছে আমার, বিকজ আমি তো 60 উত্তীর্ণ হয়ে আমার 61-তে চলছে আমার, সেদিক থেকেও বয়স হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার সম্ভবত কয়েকটা দাড়ি তোমরা দেখতে পাচ্ছ, যারা আগে এরকম ভাবে কখনো দেখে নাই। হ্যাঁ, এটাও এক ধরনের করোনার পরিবর্তন, ঘরে বসে থেকে থেকে এরকমটা হয়েছে হয়তো। এটা দেখে মনে হচ্ছে যে সাদা দাড়ি লোকটাকে আগে যে এরকমটা দেখিনি, সুতরাং আজকে এটা দেখে মনে হচ্ছে বয়স হয়ে গেছে। বয়স প্রকৃত অর্থেই হয়েছে। এখন এটা শরীরের বয়স একটা, আর মনের বয়স আরেকটা। সবচেয়ে বড় হচ্ছে যে আসলে মানে যুবককে, আমার চাইতে অর্ধেক বয়সের লোককেও কিন্তু আমার চাইতে অনেক বৃদ্ধ মনে হয়। এর কারণ হচ্ছে সে মনের দিক থেকে বুড়িয়ে গেছে। সবচেয়ে বড় হচ্ছে যে যৌবনটা ধরে রাখতে হবে মনে। মন প্রফুল্ল না থাকলে তোমার দাড়ি কাঁচা কিনা, তোমার দাড়ি আছে বা নাই, এতে আসলে খুব একটা ম্যাটার করে না। যাই হোক, এটা ব্যক্তিগত প্রসঙ্গ, তোমরা এখন অন্য প্রসঙ্গে আসতে পারো। আমিও দেখেছি মন্তব্যটা আর কি। হ্যাঁ, স্যার আরেকজন একটা মন্তব্য করেছে আপনাকে নিয়ে, আসাদুল্লাহ আসাদ, তিনি বলেছেন যে আপনাকে অনেকদিন পর দেখে খুব ভালো লাগছে আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। স্যার খুব ধন্যবাদ, হ্যাঁ, আপনি আসাদ। চমৎকার আলোচনা করবেন। আমরা আবার আপনার হ্যাঁ কাছে ফিরবো হ্যাঁ, স্যার এই আলোচনা নিয়ে। আপনি আসাদকে ধন্যবাদ। থাকবেন। আমরা হ্যাঁ একটু আমাদের আরেক, আমি তো জানি না পাপিয়া আপা আমাকে শুনতে পাচ্ছে কিনা। হ্যালো স্যার, আপনি দাদা আমাদের সাথে শুনতে যুক্তই পাচ্ছি। থাকবেন। আমি আপনার কাছে আলোচনার জন্য আবারও ফিরবো। আমি একটু প্রীতি আপুর কাছে চলে যেতে চাই। প্রীতি আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি দাদা, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আশা করি যে আপনি এতক্ষণ আমাদের আলোচনা শুনে থাকলেন। তো আসলে আমি আপনার কাছে জানতে চাইবো, তা আপনি তো একজন নবীন ব্যাংকার, আমি ভুল না করে থাকলে আপনি 2017 সালে ব্যাংকে যোগদান করেন। তো আসলে এই যে ব্যাংকিং এবং এই করোনা সবকিছু মিলে আপনার জীবন কেমন কাটছে, বা কি মনে হচ্ছে আর কি আপনার, যে আমাদের জীবনটা কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ দাদা। আসলে জীবন নিয়ে কথা বলার মতো সেই অভিজ্ঞতা বা সেই যোগ্যতা আমার মনে হয় আমি এখনো অর্জন করি নাই। আমি জীবনটাকে খুব সহজভাবে দেখি দাদা। করোনার যেটা নিয়ে এত কথা হচ্ছে, করোনা আসবে বা মহামারী আসবে এটা কিন্তু অনেক আগ থেকেই বলা ছিল। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ধর্মের অনুসারী। মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক। যারা একেবারেই ধর্মে বিশ্বাস করেন না তারা মানব ধর্মটা পালন করেন, প্রকৃতি ধর্মটা পালন করেন। যে যেই ধর্মই পালন করেন না কেন, প্রত্যেকটা ধর্মেই কিন্তু মহামারীর কথা বলা আছে। আমি যদি ইসলাম ধর্মের কথা বলি, আমাদের পবিত্র ধর্মগ্রন্থে দুটো সূরায় আলাদাভাবে মহামারীর কথা বলা আছে। একটা হচ্ছে সূরা বাকারাতে আর একটা সূরা আরাফে। সূরা বাকারাতে বলা আছে যে হযরত ইয়াকিল আলাইহিসসালামের ঘটনা উল্লেখ করা আছে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে যখন তিনি কোনো সম্প্রদায়ের ওপর কোনো মহামারী দেন, কোনো প্লাবন দেন, তখন যেন ওই সম্প্রদায় ওই এলাকা বা ওই স্থান ত্যাগ না করে এবং শুধুমাত্র নিজের বাঁচার জন্য চেষ্টা না করেন, সকলের বাঁচার জন্য চেষ্টা করেন। যদি ওই সম্প্রদায় শুধুমাত্র নিজেদের বাঁচার চেষ্টা করেন তাহলে মহামারী অবশ্যই তাদের জীবন বিনাশের কারণ হবে। করোনাতে কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। সূরা আরাফে মিশরের কিপ্তিদের কথা বলা আছে। সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমি অতঃপর তাদের ক্লিষ্ট করেছি কি দিয়ে? ব্যাং, উকুন, প্লাবন, মহামারী, পঙ্গপাল এবং রক্ত দিয়ে। সূরা আরাফে কিন্তু আলাদা করে পঙ্গপালের কথাও বলা আছে। এখন যে করোনাটা আমরা দেখছি এর পূর্বাভাস কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় এবং সূরা আরাফে, সূরা বাকারাতে আলাদা করে বলা আছে। 5000 বছর আগে যখন আহ শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে ভগবত গীতায় বলেছিলেন, ভগবত গীতার শেষের দিকের আলোচনায় উনি বলেছিলেন যে একটা সময় মহামারী আসবে। সে মহামারীটা কেমন? তখন অর্থই হবে সবকিছুর মানদণ্ড। সন্তান পিতামাতার ভরণ পোষণ করবেন না, চারদিকে একটা অস্থিরতা বিরাজ করবে, মহামারী আসবে, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত গরম অনুভূত হবে। আমাদের এখনকার অনুভূতি গুলোও কিন্তু সেরকম। আবার 2000 বছর আগে যদি আমরা খ্রিস্ট ধর্মের বাইবেলের দিকে তাকাই, সেখানেও কিন্তু যীশুখ্রিস্ট এই মহামারীর কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি যখন দ্বিতীয়বার আমার পৃথিবীতে আগমন ঘটবে তার আগে মহামারী হবে। আর সেই আগমনটা কেমন? সেই আগমনের আগে এমন একটা মহামারী হবে যে মহামারীতে তিনি এভাবে বর্ণনা করেন যে তোমার
পাশে সহস্র জন, তোমার ডান পাশে 10 সহস্র জন, কিন্তু তুমি তোমার পাশে কাউকে পাইবে না। এখন আমরা কি দেখছি, আমাদের আশেপাশে অনেক মানুষ, কিন্তু বলা হচ্ছে সামাজিক দূরত্ব মেনটেন করার কথা। আবার বুদ্ধ তার ত্রিপিটকে কিন্তু বলেছেন যে একটা সময় মহামারী আসবে। সেটা এই জন্য আসবে কারণ প্রকৃতিতে মানুষ তার অধিকারের চেয়ে বেশি অধিকার যখন খাটাবে, তখন মহামারী আসবে। তিনি বলেছেন দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের প্রতিরোধও আছে, বিকারও আছে। দুঃখের কারণ তিনি বলেছেন আমাদের অতিরিক্ত তৃষ্ণা। আর এই দুঃখ থেকে বা মহামারী থেকে পরিত্রাণ পাওয়ার কারণ তিনি বলেছেন তৃষ্ণা কমানো, অবৈধ তৃষ্ণার পরিমাণ কমিয়ে আনা। সবগুলো ধর্মই যদি আমরা দেখি, সবগুলো ধর্মের ধর্মগ্রন্থেই কিন্তু দাদা এই মহামারীর কথা বলা আছে। আর আমি ব্যক্তিগতভাবে দুর্বল চিত্তের মানুষ বলেই হয়তো আমি বিশ্বাস করি যে যুগে যুগে মহামারী আসবে। এই মহামারীটা যতটা না, এই মহামারীর অবশ্যই বাহ্যিক কারণ আছে, করোনা সৃষ্টির অবশ্যই বাহ্যিক কারণ আছে, তবে বাহ্যিক কারণ এড়িয়ে আমাদেরও বোধহয় কিছুটা কৃতকর্ম, আমরাও বোধহয় দায়ী করোনা আনয়নের জন্য। আমাদের জীবন আচার, আমাদের অভ্যাস, আমাদের প্রাত্যহিক চলাফেরা সবকিছুই বোধহয় আমরা করোনা আনবার জন্য দায়ী ছিলাম। এখন কেন আমাকে আইসোলেশন আমি মেনটেন করতে পারবো না, কেন আমি কোয়ারেন্টিন মেনটেন করতে পারবো না, কেন আমাকে চিন্তা করতে হবে এখন এসে করোনার জন্য? এই কোয়ারেন্টিন, এই আইসোলেশন তো সেই 1400 শতকে মানুষ পালন করে এসছে। আপনি হয়তো জানেন দাদা, যে আপনি বললেন জীবন থেমে গেছে কিনা। কোয়ারেন্টিনে কি আসলে জীবন থেমে যায় দাদা? কষ্ট হয়, কারণ আমরা অভ্যস্ত নই। কিন্তু আসলে কিন্তু কোয়ারেন্টিন বা আইসোলেশন নতুন কিছু না। সেই 1400 শতকে যখন ব্ল্যাক ডেথের প্রচলনটা বেড়ে গিয়েছিল, কৃষ্ণ সাগরে যখন ইঁদুরের অত্যাচারে প্লেগ রোগটা মহামারী হয়ে দেখা দেয় দাদা, তখন কৃষ্ণ সাগরের আশেপাশের উপকূলীয় অঞ্চলেই কিন্তু এই ব্ল্যাক ডেথটা, ওই নামের সাথে মিল করে ব্ল্যাক ডেথটা বেড়ে যায়। তখনই কিন্তু বলা হয়েছিল আইসোলেশনের কথা, কোয়ারেন্টিনের কথা, সেই 1400 শতকে। আর আমরা একবিংশ শতকে এসেও আমরা কোয়ারেন্টিনটা শতভাগ পালন করতে পারছি না, পরিপূর্ণভাবে পালন করতে পারছি না। প্লেগ রোগটা যখন ইউরোপের দিকে গেল, তখন বলা হলো যে কোয়ারেন্টিনের পাশাপাশি আপনার শরীরের ভেতরে আপনি প্রতিরোধ ক্ষমতা তৈরি করেন। তারপর যখন সেটা রাশিয়ার দিকে গেল, চীনের দিকে গেল, চীনে কিন্তু দাদা এই প্লেগে প্রথম দিকেই প্রায় 10 থেকে 15 লাখ লোক মারা যায়, ইউরোপে মারা যায় 5 কোটি। তখনও কিন্তু বলা হয় কোয়ারেন্টিনের পাশাপাশি গণকবরের কথা। চীন থেকে যখন এটা এশিয়ার দিকে আসে, এখানেও আস্তে আস্তে কোয়ারেন্টিন ধারণাটা চলে আসে। অথচ আমরা এই সময় এসে দেখেন দাদা, কোয়ারেন্টিনটা মানতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে বা আমাদের কাছে মনে হচ্ছে জীবনটা থেমে গেছে। কিন্তু আসলে এটা একটা জীবন আচার, এটা একটা পদ্ধতি, আমরা একটা পদ্ধতির মধ্যে আছি। আমার মনে আছে, মনে আছে বলতে আমি একটা ছবিতে দেখেছিলাম, যখন প্রথম গুটি বসন্ত ভারতবর্ষে ঢোকে, তখন একদম ছোট ছোট র্যাশ হয়, তারপর সারা শরীরে ঢুকে যায়, সারা শরীরে ছড়িয়ে পড়ে। এটা থেকে বাঁচার তখন কোনো উপায় ছিল না। ভারতবর্ষে প্রথম দিকে প্রায় 5 লাখ লোক মারা গেছে গুটি বসন্তে, তখন পর্যন্ত এটার কোনো টিকা ছিল না। তখনও কিন্তু দাদা জীবন থেমে যায়নি। তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ এবং ভারত, ওদের যৌথ উদ্যোগে টিকাটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয়, এবং এখন দেখেন গুটি বসন্ত কিন্তু ভারত থেকে প্রায় নির্মূল হয়ে গেছে। গুটি বসন্ত বলতে এখন কোনো রোগী কিন্তু নাই। 2002 থেকে 2004-এ দুবার করে আমরা সার্স রোগের সম্মুখীন হয়েছিলাম। সার্সের ক্ষেত্রেও কিন্তু দাদা অনেক লোক মারা গিয়েছিল, সেটাও কিন্তু মহামারী ধারণ করেছিল। সেখানেও কিন্তু দাদা প্রতিকার নয়, প্রতিরোধের মাধ্যমে সার্সটাকে নির্মূল করা সম্ভব হয়েছে। তারপর যেমন দাদা কলেরা, আমরা মহামারী বলি দাদা, আমরা বলি করোনা, কোভিড-19 অনেক ভয়াবহ। দাদা কোভিড-19-এ যদিও শুনতে খারাপ লাগে, এখন পর্যন্ত 2.5 লাখ বা তার বেশি লোক মারা গেছে, 3 লাখ এখনো ক্রস করেনি। কিন্তু শুধুমাত্র ব্ল্যাক ডেতে ইউরোপে 1500 শতকের পরে মারা গেছে 5 কোটি লোক, লন্ডনে মারা গেছে 2 কোটি লোক, রাশিয়াতে মারা গেছে 50 লাখ লোক। আমরা বলতে পারি যে কোভিড-19টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি মহামারী আকার ধারণ করেছে, কিন্তু সবচেয়ে বেশি মহামারী কিন্তু না দাদা। এর চেয়ে বেশি মহামারী পৃথিবী মোকাবেলা করেছে, এর চেয়ে বেশি মহামারী মোকাবেলা করেছে মানুষ। আমরা কলেরার কথা ভুলে যাই, আমরা ভুলে যাই গুটি বসন্তের কথা, আমরা সার্চের কথা ভুলে যাই দাদা, আমরা ইনফ্লুয়েঞ্জার কথা ভুলে যাই দাদা। ইনফ্লুয়েঞ্জাতে 1918 থেকে 1919 সালে শুধুমাত্র ইনফ্লুয়েঞ্জাতে রাশিয়াতে প্রথম দিকে 1 বছরে মারা গেছে 5 কোটি লোক। সেই ইনফ্লুয়েঞ্জাও কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে কিভাবে দাদা? মাস্ক ব্যবহার করার মাধ্যমে। কিন্তু আজকে আমি
আমাদের পর্যায়ে এসে আমরা মাস্ক ব্যবহারটা শতভাগ নিশ্চিত করতে পারছি না। আমরা কোনো লেভেলেই মাস্ক বা হাত মোজা, আমাদের হাতের সুরক্ষা, নাকের সুরক্ষা আমরা নিশ্চিত করতে পারছি না। কিন্তু সেই 1400 শতকে মানুষ নিশ্চিত করে এসছে। হাম, কলেরা ঘরে ঘরে মারা যেত দাদা, তখন হয় ভ্যাকসিন। কখন আমরা এখন করোনার ভ্যাকসিনের কথা বলছি দাদা। করোনার ভ্যাকসিন এ বছরের শেষ নাগাদ আবিষ্কার হবে অথবা আগামী বছরের শুরুতে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে, জার্মানিতে। তারপর তারা দাদা আমাদের দেবে, এখানে প্রক্রিয়াজাত শুরু হবে, বিপণন শুরু হবে, বিক্রয় শুরু হবে, উৎপাদন শুরু হবে, তারপর দাদা আমরা সেটা ব্যবহার করতে পারবো। ততদিন পর্যন্ত কি দাদা আমি, আপনি, আমরা আমরা ব্যক্তিগতভাবে সচেতন হতে পারি না? 1400 শতকে কি এখনকার মতো এত সুযোগ সুবিধা ছিল দাদা? ছিল না। তখনও কিন্তু প্লেগ নির্মূল করা সম্ভব হয়েছে, হাম নির্মূল করা সম্ভব হয়েছে, কলেরা নির্মূল করা সম্ভব হয়েছে, গুটি বসন্ত নির্মূল করা সম্ভব হয়েছে, ইনফ্লুয়েঞ্জা নির্মূল করা সম্ভব হয়েছে। ভ্যাকসিন অনেক পরে আবিষ্কার হয়েছে, টিকা অনেক পরে আবিষ্কার হয়েছে। তখনও কোয়ারেন্টিন ভরসা ছিল, আইসোলেশন ভরসা ছিল, ভরসা ছিল মাস্ক ব্যবহার করা, ভরসা ছিল প্রতিরোধ। আমরা যদি আমাদের মতো করে চেষ্টা করি, আমরা পারবো ইনশাল্লাহ। পৃথিবীর এখন গভীর থেকে গভীরতর অসুখ, কিন্তু সেই অসুখটা কি দাদা শুধুমাত্র পৃথিবীর নিজের জন্য তৈরি? অবশ্যই না। আমরা কি দায়ী নই দাদা? আমরা অবশ্যই দায়ী। কোরআনে তো স্পষ্টভাবে বলা আছে, কোরআনে আমি যেহেতু রমজান মাস আমি একটু বলবো, কোরআনে 117 বার বলা আছে শাস্তির কথা, কিন্তু 234 বার বলা আছে ক্ষমার কথা। কেন আমরা যে যে ধর্ম পালন করি না, আমরা কেন আমাদের সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই না? আমাদের ক্ষমা চাওয়া উচিত, পৃথিবীর জন্যই আমাদের ক্ষমা চাওয়া উচিত। আমরা হাম নির্মূল করতে পেরেছি, গুটি বসন্ত নির্মূল করতে পেরেছি, ইনফ্লুয়েঞ্জা নির্মূল করতে পেরেছি, করোনা পারছি না, আমরা এটাও পারবো। একটা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে দাদা, আমরা কি অন্যান্য রাষ্ট্রের তুলনায় আমাদের পরিসংখ্যানটা কি এখন পর্যন্ত, আমি বলবো পজিটিভ না, অন্তত হতাশা ব্যঞ্জক নয়? দেখেন, আমাদের প্রথম কোভিড পজিটিভ রোগী ধরা পড়ে 31 ডিসেম্বর 2019। আমরা 2.5 মাস বা 3 মাসের কাছাকাছি সময় পেয়েছি। আমাদের প্রথম করোনা রোগী শনাক্ত হয় 8 মার্চ 2020, প্রথম মারা যায় 18 মার্চ 2020। আমরা 2.5 মাস সময় পেয়েছি। এই 2.5 মাস সময় যদি আমরা কাজে লাগাতাম, আমাদের ক্ষয়ক্ষতি ইনশাল্লাহ আরো কম হতো। আমেরিকা সময় পেয়েছিল 1.5 মাস, কিন্তু ওই 1.5 মাস তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, যার কারণে কি হলো, পুরো পৃথিবীতে আক্রান্তের যে পরিমাণ সংখ্যা তার 50 থেকে 55 ভাগ, বলা যায় 60 ভাগই কিন্তু আমেরিকা এবং ইউরোপে, তাদের সেই দেরি করার কারণে। অথচ যে দেশগুলো দেরি করেনি, সব থেকে ভালো উদাহরণ ভিয়েতনাম। যুদ্ধ বিধ্বস্ত দেশটা, মাত্র তাদের অর্থনীতি, তাদের বাণিজ্য মাত্র তাদের চাঙ্গা হচ্ছে, তারা কিন্তু তারা কঠোর অবস্থান নিয়েছেন। সেই জন্য দেখেন ভিয়েতনামে আমার কোভিড আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা খুব কম। দক্ষিণ কোরিয়া দাদা, তাদের প্রথম দিকে 10,000 ছাড়িয়ে গিয়েছিল। সেই দক্ষিণ কোরিয়া দেখেন দাদা, এমন কিছু শক্ত এবং কার্যকরী পদক্ষেপ তারা শুধু পদক্ষেপ নেয়নি, তারা বাস্তবায়নও করেছে। সেই জন্য দেখেন আজকে দক্ষিণ কোরিয়ায় কোভিড-19 রোগী নাই বললেই চলে। অস্ট্রেলিয়া দেখেন, সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা অস্ট্রেলিয়াকে বলি, সেই অস্ট্রেলিয়ায়ও যখন প্রবাসীরা এয়ারপোর্টে নেমেছে, এয়ারপোর্ট থেকে সরাসরি পুলিশের তত্ত্বাবধানে তাদেরকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে, কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে, আইসোলেশনে রাখা হয়েছে। আমরা পারিনি দাদা। আমাদের সমস্ত দেশে প্রবাসীদের বিচরণ, প্রথমেই বলা হয়েছিল যে প্রত্যেকটা দেশে, সেই দেশেই করোনা সূত্রপাত বেশি ঘটবে যে দেশে সেই মুহূর্তে বাইরে থেকে প্রবাসীরা বেশি আসবে। প্রবাসীদেরকে আমরা নির্মূল করতে পারবো না, তারা আমাদেরই লোক, কিন্তু তাদেরকে তাদের মতো করে রাখতে হবে, যাতে তাদের মাধ্যমে আমার দেশে উপসর্গগুলো না ছড়ায়, আমরা যাতে অসুস্থ না হই। সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র অস্ট্রেলিয়া কিন্তু ঠিক তাদেরকে 15 দিনের জন্য হোটেলে নিয়ে গেছে, এবং তারা সবকিছু থেকে বিচ্ছিন্ন ছিল। শুধুমাত্র তারা বিচ্ছিন্ন ছিল না, যারা অস্ট্রেলিয়াতে ওই মুহূর্তে এয়ারপোর্টে ল্যান্ড করেছে, ওই ব্যক্তির যাদের পজিটিভ ছিল করোনা, ওই ব্যক্তির 15 দিনের মধ্যে ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিল, সেই 15 জনকেও শনাক্ত করে তাদেরকে আলাদা করা হয়েছে, তাদেরকেও কোয়ারেন্টিনে রাখা হয়েছে, আইসোলেশনে রাখা হয়েছে। এখন কিন্তু আমরা ফলাফলটা হাতে নাতে দেখতে পাচ্ছি দাদা। একটা কথা বলা হয় যে যুদ্ধের সময় দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া, আর একটা হচ্ছে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা। অস্ট্রেলিয়া সেটা করতে পেরেছে, ভিয়েতনাম সেটা করতে পেরেছে। আমাদের পাশের দেশ ইন্ডিয়া দাদা, ইন্ডিয়ার কেরালা রাজ্যকে এখন পুরো বিশ্বে মডেল ধরা হচ্ছে।
পশ্চিমবঙ্গের একটা গ্রাম এবং কেরালা, এই দুটো জায়গাকে এখন মডেল ধরা হচ্ছে। কেন? তারা খুব দ্রুত কঠোর ব্যবস্থা নিয়েছে, কোয়ারেন্টিনের ক্ষেত্রে ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। মানে বের হওয়াটা এক ধরনের লকডাউন তো না, এক ধরনের 144 ধারা জারির মতো আমাদের দেশে। তার ফলাফল কিন্তু তারা এখন পাচ্ছে দাদা। পাকিস্তান, আমরা অনেক ভাবে বলি আমরা পাকিস্তান থেকে এগিয়ে আছি, অথচ দেখেন দাদা, পাকিস্তানেও কিন্তু কোভিড পজিটিভের সংখ্যা অনেক কম। তো আমাদের আসলে দাদা ভয় পাওয়ার কিছু নাই। আমাদের সবচেয়ে ভরসার জায়গা আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সর্বসময় আমাদের পাশে আছে। যারা ফ্রন্ট লাইনে কাজ করেন, সাংবাদিক, ব্যাংকার, পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, যার কথাই আমি বলি, তিনি কিন্তু উৎসাহ দিচ্ছেন, মনোবল দিচ্ছেন। একজন মানুষ 18 ঘন্টা কাজ করেন, তিনি আর কি করতে পারেন? প্রোটেকশন ছাড়া তিনি আমাদের অনেক জায়গায় তিনি ভিজিটও করেছেন। তিনি যেভাবে কাজ করছেন, তিনি যেই বেগে কাজ করছেন, তিনি যেই গতিতে কাজ করছেন, তার মন্ত্রিসভা, তার মন্ত্রী পরিষদ, তার মন্ত্রণালয়গুলো যদি সেভাবে কাজ করতো, তার অর্ধেক গতিতেও কাজ করতো, বা আগামী 1 মাস করে, যেহেতু মে মাসটাকে পিক টাইম বলা হচ্ছে, তাহলে দাদা আমাদের জীবন থমকে যাওয়ার আসলে কিছু নাই। তৃতীয় বিশ্বের অনেক দেশ হিসেবে আমাদের সীমাবদ্ধতা থাকবেই, আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা অনেক কিছু পারি না, কিন্তু অনেক কিছু পারি দাদা। দাদা, পূর্ব দিগন্তে সূর্য কিন্তু আমরা শুধুমাত্র 1971 সালে আনিনি। পূর্ব দিগন্তে সূর্য কিন্তু আমরা 1952 সালেও এনেছিলাম। পূর্ব দিগন্তে সূর্য কিন্তু দাদা আমরা 1969-এর গণ অভ্যুত্থানে এনেছিলাম। পূর্ব দিগন্তে সূর্য কিন্তু দাদা আমরা 1970 সালে সাধারণ নির্বাচনে এনেছিলাম। পূর্ব দিগন্তে সূর্য কিন্তু অনেকবারই এসেছে দাদা। পূর্ব দিগন্তে সূর্য ক্রিকেটে এসেছে, পূর্ব দিগন্তে সূর্য আমাদের স্বাস্থ্য খাতে এসেছে, পূর্ব দিগন্তে সূর্য আমাদের ব্যাংকিং সেক্টরে এসেছে। তাহলে কেন করোনাতে না? কেন থমকে যেতে হবে? কেন শপিং মল খুলে দিলে আমাকে শপিং মলে যেতে হবে? প্রত্যেকটা রাষ্ট্রেরই কিছু থিওরি থাকে, তাকে সেগুলো মেনটেন করতে হয়। খুলে দিক না শপিং মল, আমি যাব না, আমরা যাব না, তাহলে তো জীবন থমকে যাওয়ার প্রশ্ন আসে না। ছোট ছোট জিনিস থেকেই তো শুরু হয়। বলা হয় যে ছোট ছোট, আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লাম বলেছিলেন যে মানুষ কখনো বড় পাহাড়ের সঙ্গে ধাক্কা খায় না, মানুষ হোঁচট খায় ছোট্ট ইটের টুকরোর সাথে। আমি কেন ছোট ইটের টুকরোটাকে এড়িয়ে যেতে পারবো না? কেন থমকে যাওয়ার কথা আছে? যেখানে প্রধানমন্ত্রী এতগুলো টাকা ভর্তুকি দিল, গার্মেন্টসে দিল, ত্রাণহীন যারা, ভূমিহীন যারা, নিম্ন আয়ের মানুষ যারা, তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, ত্রাণের ব্যবস্থা করেছেন, আমরা তাদের ঘরে ঘরে খাবারগুলো পৌঁছে দেই। বলা হয় 500 মানুষ ডেকে, 1500 মানুষ ডেকে 500 জনের খাবার নিয়ে ত্রাণ দেওয়ার তো আমার দরকার নাই, এত ভিড়ের দরকার নেই। আমি প্রসেস করে দিই, প্রসেসিং এ চলে যাই। যেই প্রসেসিং এ বায়োমেট্রিক হয়েছিল প্রায় 6 মাসের মধ্যে, এতগুলো মানুষ, প্রত্যেকটা মোবাইল কোম্পানির সিম আমরা বায়োমেট্রিক করে ফেলতে পেরেছিলাম। কেন সেই উপায়ে আমাদের ন্যাশনাল আইডি গুলো ধরে ধরে ত্রাণগুলো নিম্ন আয়ের মানুষের মধ্যে, গৃহহীন মানুষের মধ্যে, গার্মেন্টস কর্মীদের মধ্যে দিয়ে দেওয়া যাবে না? এবং যদি সেটা পৌঁছে দেওয়া যায়, তাহলে কেন দাদা জীবন থমকে যাওয়ার প্রশ্ন আসে? এটা তো একটা নতুন এরা, এটা অবশ্যই একটা আযাব আমি বলবো, যেহেতু প্রত্যেকটা ধর্মগ্রন্থেই মহামারীর কথা বলা আছে। কিন্তু আমরা চাইলে আমাদের মতো করে আযাবটাকে কাটিয়ে উঠতে পারি। যদি আমেরিকা এখনো, দেখেন, আযাব কাটিয়ে ওঠার জন্য আমার সামরিক অস্ত্রে শক্তিশালী হওয়ার দরকার নাই, পরমাণু অস্ত্রে আমার শক্তিশালী হওয়ার দরকার নাই। আজকে পরমাণু অস্ত্রে যারা শক্তিশালী, আপনি আমেরিকার দিকে তাকান, কি হয়েছে পরমাণু অস্ত্র দিয়ে? চীনের দিকে তাকান, কি হয়েছে? কিছুই হয়নি। ভিয়েতনামের তো পরমাণু অস্ত্র নাই, জীবাণু অস্ত্র নাই, তারপরও তারা পেরেছে ছোট কিছু নিয়ম মেনে। কোভিড-19 এর ক্ষেত্রে আমি যেটা দেখলাম, কোভিড-19 এর ক্ষেত্রে ভুল মানুষ, ভুল তথ্য, ভুল ইমোশন দিয়ে লাভ করা যাবে না। কোভিড-19 এর জন্য দরকার সঠিক সময়ে সঠিক ছোট ছোট কিছু সিদ্ধান্ত। কোভিড-19 কিন্তু খুব কঠিন কিছু বলছে না, সামান্য কিছু। দূরত্ব বজায় রাখুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে ভালোভাবে হাত ধুন, দরকার ছাড়া বেরোবেন না, সামাজিক এবং শারীরিক দূরত্ব মেনটেন করুন। এই জিনিসগুলো আমরা কেন পারবো না দাদা? কার জন্য পারবো না? কোভিড-19 আমাদের চ্যালেঞ্জ কিন্তু কোভিড-19 রোগীকে সুস্থ করা না। কোভিড-19 আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সুস্থ মানুষগুলোকে সুস্থ রাখা, যাতে তারা কোভিড-19 আক্রান্ত না হয়। সুস্থ মানুষগুলোকে সুস্থ রাখা আসলে কি খুব কঠিন দাদা? তাহলে একটু আমেরিকার দিকে তাকাই, যেখানে বলা হচ্ছে কোভিড-19 আক্রান্ত যে পেশেন্ট গুলো নিউ ইয়র্কে হসপিটালে ভর্তি আছেন, তাদের 90 থেকে 95% মারা যাচ্ছেন। ইটালিতে তাকিয়ে দেখি, ইটালি প্রধানমন্ত্রী শেষের দিকে হাল ছেড়ে দিয়েছেন, আকাশের দিকে তাকিয়েছিলেন তিনি। তাদের থেকে কি আমাদের অবস্থা ভালো নেই দাদা?
আমাদের সমস্যা হচ্ছে আমাদের পরীক্ষা হচ্ছে না, যে পরিমাণ আক্রান্ত আমরা শনাক্ত করতে পারছি না। ঠিক আছে, পারছি না, আমরা অনেক কিছুই তো পারি না দাদা। আমরা চাঁদে যেতে পারি না, আমরা মঙ্গল গ্রহে পৌঁছাতে পারি না। পারি না বলে তো আমার সমাধান আসবে না। পারি না বলে তো আমার জীবন থমকে যাবে না। আমি তো আমার মৃত্যুকেও দাদা এড়িয়ে যেতে পারবো না। তাই বলি কি আমি থেমে আছি? বিকল্প একটা ব্যবস্থা কিন্তু দাদা করেই নেই। আমরা যখন শাহবাগের দিকে যাই, গুলিস্তানের রাস্তাটায় যদি অনেক জ্যাম থাকে, আমরা কিন্তু বসে থাকি না দাদা। গুলিস্তান দিয়ে না গেলে আমরা বাইতুল মোকাররম দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করি। আমরা একটা বিকল্প ওয়ে ঠিকই বের করে নেই। তাহলে কেন করোনার ক্ষেত্রে না? আমি ছোট মানুষ, আমি অনেক কিছুই জানি না, আমি অনেক কিছুই বুঝি না। তবে আমি এতটুকু বুঝি, আমার ছোট মাথায় ছোট মস্তিষ্কে এতটুকু বলে, আল্লাহ তাআলার রহমত এখনো বাংলাদেশের উপর আছে, এখনো আমাদের উপর আছে। নয়তো এমন ঘনবসতিপূর্ণ একটা দেশ, তৃতীয় বিশ্বের একটা দেশ, স্বল্পোন্নত একটা দেশ, আমাদের এত সীমাবদ্ধতা, তারপরও দেখেন দাদা, আমাদের বস্তিগুলোতে এখনো কোভিড-19 মারাত্মক আকার ধারণ করেনি। গার্মেন্টস কর্মীরা দাদা, তাদেরকে একবার আনা হলো, তারা আবার গাদাগাদি করে গেল। তারপরও দেখেন দাদা, সেই অনুপাতে কি আমরা আক্রান্ত হয়েছি? আমি বলবো না যে 11,000-এর ক্লাব বা 12,000-এর ক্লাব নিতান্তই কম। তারপরও দাদা, আপনি দেখেন এই কদিনের মাথায়, মার্চের 8 তারিখ থেকে আজকে মে মাসের 7 তারিখ, বলতে গেলে 2 মাস, এই 2 মাসে দেখেন তো আমেরিকাতে কি পরিমাণ এফেক্টেড হয়েছে, ইটালিতে কি পরিমাণ এফেক্টেড হয়েছে, স্পেনে কি পরিমাণ এফেক্টেড হয়েছে। সেই তুলনায় কি দাদা আমরা ভালো নেই? এখনো কি আমাদের হাতে সুযোগ নেই দাদা জীবনটাকে থমকে যেতে না দিয়ে ঘুরে দাঁড়ানোর? আমাদের যে পরিমাণ খাদ্য মজুত আছে, আগামী 1 বছর যথেষ্ট। কি হবে আগামী 1 মাস যদি মাংস না খাই, বড় মাছ না খাই, চিংড়ি মাছ না খাই, হালকা পাতলা খেয়ে দিনাতিপাত করি না দাদা, তারপরও বেঁচে থাকি? পৃথিবী যখন সুস্থ হবে, তখন তো আগের পরিবেশ আমরা সবাই আবার ফিরে পাবো। আপনি থমকে যাওয়ার কথা বললেন দাদা, সেজন্য বললাম, কারণ থমকে যাওয়ার আসলে কিছু নাই। পবিত্র কোরআনে, গীতাতে, ত্রিপিটকে, বাইবেলে এই মহামারীর কথা স্পষ্টভাবে বলা আছে। আমরা শুধু করোনা নিয়ে পড়ে আছি দাদা, ডেঙ্গু আসছে, পঙ্গপাল আসছে। মাঝখানে বলা হয়েছিল যে পঙ্গপাল ঢুকে গেছে বাংলাদেশে, কিন্তু সেটা বলা হচ্ছে যে না, চট্টগ্রামের ওইদিকে যে পঙ্গপাল সদৃশ যেই পোকাটার কথা বলা হচ্ছে, এটা হরিণের, ঘাস ফড়িংয়ের একটা শ্রেণী বলা হয়েছিল। তো সেটাও আমাদের জন্য একটা আশীর্বাদ। আশীর্বাদ গুলো দাদা বুঝে নিতে হয়। তো আমার কাছে মনে হয় যে এখনো আমরা ভালো আছি, আমাদের এখনো অনেক কিছু নাই, মাস্ক নাই, পিপিই নাই, সুরক্ষা সামগ্রী নাই। যতটুকুই আছে, তারও যদি সঠিক পরিমাণে সদ্ব্যবহার হয়, পরিকল্পনা মাফিক সেগুলো ব্যবহার করা যায়, আমার মনে হয় আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে আসবে। আর কিছু ডিসিশন যেগুলো হয়তোবা আত্মঘাতী হতে যাচ্ছে বা আত্মঘাতী হতে পারে, আমাদের মাথার উপর মহান আল্লাহ তাআলা আছেন, এখানে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তার মন্ত্রণালয়ের বড় বড় মন্ত্রীরা আছেন, আমাদের বিভিন্ন অধিদপ্তর আছেন, পরিদপ্তর আছেন, সেখানকার বড় বড় স্যারেরা আছেন, তারা নিশ্চয়ই কিছু চিন্তা করেই এই ডিসিশন গুলো নিয়েছেন। তবে আমাদের বড় ডিসিশন গুলো না নিয়ে ছোট ছোট ডিসিশন, আমাদের চেইন অফ কমান্ড যেন সেই ডিসিশন গুলো মেনটেন করতে পারে, ওভাবে যদি একটু চিন্তা করি, আল্লাহর রহমতে আমরা এই মহামারী ইনশাল্লাহ কাটিয়ে উঠবো। দাদা। হ্যাঁ প্রীতি, আপনি যেমনটা বলছিলেন, হ্যাঁ আমরা আসলে এই সংকট কাটিয়ে উঠবো। আর আপনার আলোচনা এতটাই চমকপ্রদ এবং তথ্যবহুল, আপনি একটু মন্তব্য সেকশনটা দেখে দিবেন। অসংখ্য মন্তব্য আসছে আপনার আপনার শুভেচ্ছা জানিয়ে আপনার আলোচনা ভালো হচ্ছে, এটা আমাদের দর্শকরা বলছেন। প্রীতি, এত সুন্দর এবং এত তথ্যবহুল আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু আমাদের মন্ডল স্যারের কাছে যেতে চাই। মন্ডল স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। অভিজ্ঞতা, আপনি একটু মন্ডল স্যারকে দিবেন। হ্যাঁ, আমি আমি কথা বলছি, আর সেই সঙ্গে আমি যে মানে যে, এদিকে সুমনা, ফজলে কায়সার, তারপর এরকম অনেকেই আমি দেখলাম যে প্রীতির যে ইনফরমেটিভ বক্তব্য অসাধারণ ভালো লেগেছে তাদের, তারা মন্তব্য করেছে। সেই সঙ্গে আমি মন্তব্যটা যোগ করতে চাই, আমিও খুব মুগ্ধ হয়ে শুনেছি আসলে। অসম্ভব সুন্দর করে প্রীতি আসলে এতক্ষণ কথা বললো। আমার মনে হয় যে প্রীতিকে পুরো ফ্লোরটা দিলে হয়, যে সে সারাক্ষণ কথা বলতে পারে, আরো ভালো লাগবে। ঠিক আছে, তারপরও যদি আমার সঙ্গে দাও, বলো না স্যার, কি হ্যাঁ শুনবো। আমি স্যার আপনাকে একটু জানতে চাইবো। তার আগে স্যার, আমি অগ্রণী ব্যাংকে যারা এই লাইভটা দেখছেন তাদেরকে তথ্য দিতে চাই যে আমরা কিন্তু আপনার আবৃত্তি শুনেছি, আপনার বক্তব্য শুনেছি, আপনার উপস্থাপনা শুনেছি। অগ্রণী ব্যাংকের হয়তো বা অনেকেই জানেন না, স্যার কিন্তু ভালো অভিনেতা
এবং হচ্ছে স্যারের কবি নামে একটা নাটক কিন্তু খুবই জনপ্রিয় ছিল। আমি যদি ভুল না করে থাকি তন্ত। তো স্যার আমি আপনার কাছে জানতে চাইবো, স্যার আপনি কি আপনি শুনতে পাচ্ছেন? আবৃত্তির কথা বলছো, মানে তোমার কথা খুব ভালো না বুঝি তো। আমি একটু বলি স্যার, সেটা হচ্ছে যে হুম আপনার তো আসলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, আপনার নাটক, উপস্থাপনা, বক্তব্য, হুম এখন বোধহয় হুম আপনি ভিন্ন কোনো পেশায় দিকে সম্পৃক্ত রাখছেন। তো এগুলো স্যার হুম আপনি এখন কিভাবে ম্যানেজ করছেন করোনা কালে? আপনার আমি জানি যে আপনার বোধহয় বই পড়ার অভ্যাসও আছে, এগুলো স্যার কিভাবে আসলে এখন আপনি এখন করতে পারছেন? এখন আসলে মানে সরাসরি বলি, করোনা কালে আমি একজন ব্যাংকার বেসিক্যালি। আমার ব্যাংকের কথাগুলাই আসলে একটু বেশি বলি। আমার ব্যাংকাররা প্রথম দিকে একটা জিনিস ফেসবুকে ঢুকতে দিতেন, যে ব্যাংকারদের কথা কেউ বলে না বলে ব্যাংকারদের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করতো এক সময়। এবং তোমরা হয়তো দেখে থাকবে যে ডক্টর তুষার মানে একটা বাজে মন্তব্য করার কারণে ফেসবুক বেশ কিছুদিন অত্যন্ত গরম ছিল, বলা যায় একটা বিতর্ক সৃষ্টি হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি এই একটা জায়গায় আমি বলতে চাই যে যারা সম্মুখে থেকে একেবারে ফ্রন্ট লাইনে থেকে যারা আসলে যুদ্ধ করছে, আমাদের ব্যাংকাররাও কিন্তু অন্যতম সামনের যোদ্ধা। এটা আসলে কোনো কোনো গ্রুপ হয়তো বলতে চায় না, এটা দ্বিধা করে। এই সংকোচটা তাদের কেন আমি ঠিক জানি না। এটা এক ধরনের ইনফেরিয়রিটি। এই ধরনের ইনফেরিয়রিটি বা হীনমন্যতা না থাকাটা আমি মনে করি ভালো। ব্যাংকাররা সেবা দিচ্ছেন। এখন কতগুলো কথা আছে। এখন এটা আমি যদি একটু গোড়ায় যাই, যে ব্যাংকাররা কাজ করছে, পুলিশ কাজ করছে, ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, এরকম সামনে থেকে অনেক গ্রুপই কাজ করছে। সবাইকে কাজ করতে হচ্ছে আসলে। কাজ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। ওই যে বললাম, জীবন তো থেমে থাকে না, জীবনকে থামিয়ে দেয়া যাবে না। তাহলে জীবনকে চালিয়ে রাখতে হলে বিভিন্ন সংস্থা কাজ করতে হবে। তার মধ্যে ব্যাংকাররা কিন্তু আসলে সরাসরি কোনো ছুটি পায় নাই। ডাক্তাররা, নার্সরা এবং ইয়ারা তারাও কিন্তু আসলে ছুটি পায় নাই। বেসিক্যালি যেভাবেই হোক, হয়তো ডাক্তার আর নার্সরা তো ওইভাবে আসলে আমাদের মতো শিডিউল করে ৩ জনের জায়গায় ২ জন, ২ জনের করে ৫ জন এরকম ভাবে করার সুযোগও নাই তাদেরকে। পুরো সময়টাই, পুরো ফোর্সটাই আসলে অ্যাপ্লাই করতে হয়েছে, কারণ সংখ্যায় তারা অনেক কম। আরো নিয়োগ দিয়ে পর্যন্ত আমাদের স্বাস্থ্য খাতে নতুন করে ডাক্তার এবং নার্স নিয়োগ করে বরং এই অবস্থার মোকাবেলা করতে হচ্ছে। তো সেক্ষেত্রে ব্যাংকাররা আসলেই তো ঝুঁকির মধ্যে থেকেই কাজ করছে। ইতিমধ্যে ব্যাংকারদের মধ্যে একজন মারা গেছে, তো খুবই ইয়াং ছেলে, ৪০ বছর ৪২ বছর বোধ বয়স, বা ৪০-এর মধ্যে তার বয়স। সিটি ব্যাংকের যে ছেলেটা, সে নিজে থেকে ২ বার করে টেস্ট করিয়েছে, দুবারই নেগেটিভ আসছে। তৃতীয়বার যখন সে গেল, তখন আর আসলে সময় ছিল না, তখন পজিটিভ হয়ে হচ্ছে এবং পরের দিন সে মারা গেল। ভোরবেলাই মারা গেল, আগের দিন গেল এবং ওই দিন ওই রাতেই সে ভোরে মারা গেল। এইভাবে ব্যাংকাররা অনেক আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে একটা সংখ্যাও তুমি বলেছো, আমি সংখ্যায় যাব না। কারণ সংখ্যায় যাব না এই জন্য যে আমি ৪ জনের জায়গায় যদি ৫ জন বলে ফেলি, বা ৫ জনের জায়গায় ৪ জন হলে এটা নিয়ে আবার বিতর্ক হবে, দরকার নেই। আমার কথা হচ্ছে যে হ্যাঁ, আক্রান্ত হচ্ছি, যেহেতু আমরা সামনে থেকে কাজ করছি, আমরাও আক্রান্ত হচ্ছি। তো এইটার সঙ্গে আমার জীবনের কথা বলছিলে, আমি আসলে ব্যাংকারদের লাইবিলিটি এবং তাদের যে কাজকর্ম, তাদের যে এইটার সঙ্গে মিলিয়ে বলি। আমি সরাসরি এখন আসলে কর্মব্যস্ত নই, আমি ব্যাংকার হিসেবে অবসরে আছি। এটা তো তোমরা ইতিমধ্যে দেখেছো যে আমি ব্যাংকার হিসেবে ইতিমধ্যেই অবসরে গেছি, এবং আমার যে ছুটিকালীন সময়টা সেটাও পার হয়ে গেছে। আমি এখন পূর্ণ অবসরে। এর মধ্যে আমার সময়টা কিভাবে কাটছে এটা যদি বলি, আসলে অন্যের সঙ্গে নাও মিলতে পারে। দেখো, এখন তো রমজানুল মুবারক চলছে। এই রমজান মাসে শিডিউলটা একটু ভিন্নতরই হয়। তো আমার কিছু কাজ আছে, আমি বলেছি যে আমি কিছু কিছু কনসালটেন্সি করি কোথাও। আমি ঘরে বসে থেকেই করি, আমার এই ল্যাপটপের মাধ্যমেই অনেকটা জুম, স্কাইপে এগুলো ব্যবহার করে মিটিং, তারপরে কনফারেন্স, এটা সেটা করি। হ্যাঁ, কখনো কখনো ওই রিমোট সফটওয়্যার দিয়েও কিছু কিছু কাজ করি। এরকম কিছু কিছু কাজ, কিছু কিছু কনসালটেন্সি এটা করি। এটা দিয়ে মোটামুটি আমার ধরো সকালের একটা বেলা প্রায় চলে যায় দুপুর পর্যন্ত। ১২টা, ১২:৩০ পর্যন্ত আমি এই ধরনের ব্যস্ত থাকি। ২টা ৩টা মিটিং, কনফারেন্স আমার মোটামুটি ভাবে হয়, দুপুর পর্যন্ত চলে যায়। তারপরে ধরো ফ্রেশ হয়ে টয়ে জোহরের নামাজ টামাজ পড়ে একটু যদি রেস্ট নেওয়ার সুযোগ থাকে রেস্ট নেই। আসর পড়লে পরে আর মাগরিব পর্যন্ত সময় খুব একটা থাকে না, তখন এই যে টেলিভিশনের সামনে কিছু খবর দেখা কিংবা বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান টনুষ্ঠান হয়, এটা ঘাটাঘাটি করতে করতে ইফতার। সুতরাং সময়টা এখন যে সময়টা, এই সময়টাতে আসলে আমি সময় পাচ্ছি না বলা যায়। আমি বই পড়বো কি, সময়ই আসলে পাচ্ছি না।
তো যাক, এটা ব্যক্তিগত জীবনের কথা, তোমরা ব্যক্তিগত ইয়ার জানতে চাইছো বলে এটা বললাম। এই পরিস্থিতিটার কথা আমি বলি আজকে। প্রীতি পাপিয়ার আলোচনার সূত্র ধরে আমি একটু বলি যে আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলা হয়েছে, তিনি আসলে দেখতে গেলে মনে হয় এরকম, আমিও প্রসঙ্গটা এই জন্য আনলাম যে সে উল্লেখ করেছে বলে, না হলে আমি হয়তো প্রধানমন্ত্রী প্রসঙ্গটা আনতাম না। মাননীয় প্রধানমন্ত্রী কাজ করার সময় মনে হয় তিনি একাই করছেন, আর যারা আছেন তারা সবসময় শুধুমাত্র রেফারেন্স দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, অমুক বলেছেন, তিনি এটা করতে বলেছেন, তিনি বলেছেন, কিন্তু চেইন অফ কমান্ড বলে তো একটা কথা আছে। আর তো কেউই মনে হয় কোনো রেসপন্সিবিলিটি নিতেই চায় না, নিচ্ছেই না, শুধুমাত্র উনি কে বলেছেন এটাই সার। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমি দেখেছি যে মন্তব্যে ওই ইয়ার কাছে, প্রীতি পাপিয়ার কাছে একজন জানতে চেয়েছে, এই যে বোধহয় সম্ভবত রাজীব, যে 1 কোটি মানুষ ঢাকা শহরে পুয়ার, হ্যাঁ, এই যে 1 crore পার্সন, আজ এদেরকে কিভাবে খাওয়ানো যাবে, তার পথ কি? এখন প্রীতি পাপিয়া কিংবা আক্তারুজ্জামান মন্ডল এই পথটা খুব সুনির্দিষ্টভাবে বলবে এমনটা না, এটা সম্ভব হয়তো নয়। কিন্তু একটা জিনিস যদি হয় এরকম যে, তোমরা তো হয়তো দেখেছো, ওরা যাকে উদ্দেশ্য করি বলি, যে ফেসবুক খুললে পরে আমাদের এখন এই যে ত্রাণ নিয়ে ট্রলের অভাব নেই, এত বেশি ট্রলে ত্রাণ নিয়ে গান, এটা সেটা, কবিতা, নানা রকম। এমনকি ওই যে সখী গো আমার মন ভালা না, সুরের দলের ভোট দিয়া শান্তি পাইলাম না, সখী গো আমার মন ভালা না, এ ধরনের গানও কিন্তু আমরা ফেসবুকে শুনি। এখন ডিস্ট্রিবিউশন করার ব্যাপারটা যেভাবেই হোক সিস্টেমের ত্রুটি থাকতে পারে, কিন্তু যদি আমরা সততার সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে এটা করতে চাই, তাহলে একবার দুইবার সিস্টেম তো আমরা প্রথমবার কাজ করলে বুঝতে পারবো কোথায় আমাদের ত্রুটিটা, সেকেন্ড টাইম আমরা এই ত্রুটিগুলো সারাতে পারবো। একবার ডিস্ট্রিবিউশন করলে তো শেষ হবে না, এটা চলতে থাকবে। মানুষকে একবেলা খাওয়ালে তো পরের দিন তার খাইতে হবে না। সুতরাং আমাদের সিস্টেমে পরিবর্তন আনতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যারা এই সিস্টেম কাজটা করব, আমাদের সে আন্তরিকতাটা আছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা সবাই যদি একমাত্র প্রধানমন্ত্রীর দিকে তাকায় থাকি, মাননীয় প্রধানমন্ত্রী তো নিশ্চয়ই 18 কোটি মানুষের মুখে অন্ন নিজে হাতে দিয়ে আসতে পারবে না, দিস ইজ নট পসিবল। আরেকটা কথা আমি বলি, সেটা হলো যে জীবনাচারের কথা আমিও বলেছি, প্রীতি পাপিও বলেছে, জীবনাচারের একটা পরিবর্তন কিন্তু সম্ভব না, অনেকটাই অসম্ভব বলা যেতে পারে। সেটা হলো এরকম যে বলেছে না যে আমরা হালকা পাতলা খেলাম, বড় মাছ খেলাম না, কিংবা মাংস টাংস কম খেলাম, এভাবে খেয়েও আমরা, এটা আসলে কি, যার ঘরে যতক্ষণ আছে, যার কাছে টাকা আছে, যার কাছে এই সমস্ত রসদ সরবরাহের ব্যবস্থা আছে, তারা কখনোই এগুলো বাদ দিয়ে চলতে পারাটা খুব কঠিন, এবং এটা সহজে হয় না। একদিন দুদিন হয় ট্রায়াল বেসিস, বাট রেগুলার তারা এগুলোকে, নিজের অভ্যাসটাকে পরিবর্তন করতে পারে না, যেহেতু তার যোগানের ব্যবস্থা আছে এবং অর্থ আছে। তারা তখনই পারে যখন যোগান সম্ভব না, বাজারে পাওয়া যায় না। আমার পকেটে টাকা আছে বাট বাজারে জিনিস নাই, এই তখনই একমাত্র এটা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। সেই জন্য জীবন পরিবর্তন খুব কঠিন কাজ, বিশেষ করে যাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আছে, প্রচুর পরিমাণ পয়সা আছে, ব্যাংকে প্রচুর পরিমাণ টাকা জমা আছে, তাদের যখন যা ইচ্ছে তখন তাই তারা খেতে পারে, আনতে পারে, কিনতে পারে, তাদের পক্ষে খুব সুন্দরভাবে একটা, মানে ওই যে মিতব্যয়িতার মাধ্যমে চলা, এটা কঠিন কাজ, যাই বল। তারপরও এইটা তো গেল একটা অর্থনৈতিক ব্যাপার, শুধু জীবনাচার বদলাইতে হবে অবশ্য সকল ক্ষেত্রে, ইন অল রেসপেক্ট। সেটা হলো কি, আমি তোমাকে কষ্ট দিয়ে আমার নিজেকে বড় করতে চাইছি, নিজের সমৃদ্ধি লাভের চেষ্টা করছি, এটা তো কোনোভাবে হতে পারে না। আমি এই যে অবৈধভাবে চুরি করা বলো, ঘুষ খাওয়া বলো, অন্যভাবে দুর্নীতি করা বলো, এগুলো থেকে তো আমরা পরিত্রাণ পাচ্ছি না। এগুলো পরিত্রাণ না পেলে, এগুলোর থেকে পরিত্রাণ না হলে, আমি জীবনাচার 3 দিন চেঞ্জ করে ফেললাম, একটু অন্যভাবে চললাম, আসলে এ থেকে আসলে সামগ্রিক কোনো পরিবর্তন আসবে না। আমাদের খুব জরুরি ভিত্তিতে এই জিনিসটা করতে হবে। এই জন্যই যে প্রকৃতি বললাম, যে কথাটা বলছিলাম আমি, যে দিনে দিনে বহু বাড়ি আছে শুধিত ঋণ, এই ঋণ শোধ করার জন্য আমাদের সামগ্রিকভাবে পুরো পৃথিবীতেই আসলে জীবনাচার পরিবর্তন করতে হবে। প্রীতি পাপিয়া কথাটা বলছিল যে মাস্ক ব্যবহার করার কথাটা, এটা অনেক আগে থেকেই প্রচলন, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। এখন কিন্তু জাপানিরা কিন্তু একসময় নিয়মিত মাস্ক ব্যবহার করত। আমরা আমাদের দেশেও কিন্তু এখন যে ব্যাপারটা এসে গেছে, আমার ধারণা এই মাস্ক
আরো অনেকদিন পর্যন্ত অভ্যাসের মধ্যে আমাদের নিয়ে যেতে হবে। যদি এটা হয় তাহলে এমন হতে পারে যে এই মাস্ক ব্যবহারটা যদি আমাদের অভ্যাসের মধ্যে চলে আসে, তাহলে অনেক ছোটখাটো রোগবালাই আমাদের চেঞ্জ হবে। খাদ্যাভ্যাসে যদি আমাদের পরিবর্তনটা আমরা আনতে পারি, খাদ্যাভ্যাসের পরিবর্তন কিন্তু মাস্ট, এটা ছাড়া উপায় নেই। যেমন ধরো এখন যে ডাক্তাররা ফেসবুক খুললে যে জিনিসটা হয় ফেসবুকে, যে অনেক ধরনের ফেক নিউজ, রেফারেন্স ছাড়া অনেক ধরনের তথ্য এমন সব আসে, এগুলো দেখে মনে হয় যে একেবারে বোধহয় একটা অব্যর্থ জিনিস চলে আসছে আমার জন্য, এইটা করলেই বোধহয় আমি সবকিছু থেকে মুক্ত হয়ে যাব। এরকম কিছু কিছু জিনিস আসছে। আবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে বলছে যে নো, এই সমস্ত বিভ্রান্তি। বিবিসি হয়তো বলছে এগুলো এগুলো বিভ্রান্তি, এগুলোতে কান দিবেন না। এরকম নানা রকমের হচ্ছে। কিন্তু মানুষের জীবনে কতগুলা জিনিস কিন্তু খুব দরকার, যেটা আজকে আমি ফেসবুকের একটা ভারতের একটা দেখছিলাম, যে সেখানে এই করোনা ভাইরাস এক্ষুনি যাবে না যেহেতু, এবং এটা আমি যেটা বলছিলাম যে এটা 3 মাস 2 মাসে শেষ হয়ে যাবে, এমনটা আসলে ব্যাপার না। এটা চলতে থাকবে, এটা দীর্ঘদিন যাবে। 18 কোটি মানুষকে যদি তোমার টিকা হয়ও, এই টিকা হয়ে আবিষ্কার হবে, এটা অন্যান্য দেশ নেবে এবং এটা ডিস্ট্রিবিউশন হবে, আমরা আমাদের প্রয়োজন মাফিক কিনবো বা আমরা পাবো, যেভাবে হোক এগুলো করে আমাদের 18 কোটি মানুষের মধ্যে এই টিকা কিংবা ডোজটাকে প্রদান করে কমপ্লিট করতে টেক্স টাইম, এটা অনেক সময় নেবে। এবং ততদিন পর্যন্ত কিন্তু করোনা চলমান থাকবে। যদি আমরা করোনাকে প্রতিহত করতে পারি টিকার মাধ্যমে, তাহলে সেটা প্রতিহত করতে যে সময় লাগবে, যে এক সময় উলা ওঠা, তোমরা হয়তো শুনে থাকবে, উলা ওঠার কথা শুনেছো? হ্যাঁ, অর্থাৎ এক সময় যে গুটি বসন্ত, কলেরা, এগুলো কিন্তু মহামারী ছিল এবং জানাজা পড়ার লোক পাওয়া যেত না। জানাজা পড়ার লোক পাওয়া যেত না। একটা লোকের কবরে নামিয়ে এনে দেখে বাড়িতে 8টা লোক মারা গেছে। তো কয়জনের জানাজা পড়বে, কয়জনকে দাফন কাফন করবে, এরকম পরিস্থিতি ছিল। আমরা ছোটবেলায় কিছু কিছু দেখেছি, সব পুরো তাও দেখতে পারিনি, তারও আগে এইগুলো হয়ে গেছে। তার মানে মহামারী তো ছিলই, আছেই। সেটাকে তোমার এই যে উলা ওঠা বলো বা কলেরা, বসন্ত কিংবা যে প্লেগ, তারপরে যে হতো যে হাড্ডি বাঁকা হয়ে যায়, কি যেন এটাকে বলে, এই সমস্ত রোগ বালাইগুলোকে প্রতিরোধ করতে আমাদের কিন্তু অনেক সময় লেগেছে। এমন না যে এটা 3 মাসে 6 মাসে বা 1 বছরে হয়ে গেছে। সুতরাং করোনা প্রতিরোধ করতেও তো আমাদের সময় লাগবে। এই সময়ের ভিতরে তাহলে আমাদের করণীয়। আরেকজন বলছে যে মন্ডল স্যারকে অনেকদিন পরে দেখে খুব ভালো লাগছে, করোনার মধ্যে যেসব ব্যাংক কর্মীরা সেবা দিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলুন, পরামর্শ দেন। এটা হলো যে আমার আরেক ভক্ত রাশিদ সালে। তো সালে না, শুধু সালের মধ্যে সালের এই কথাটা হয়তো অনেকের মধ্যেই আছে, কিন্তু আসলে পরামর্শ দেওয়ার কিছু নাই। আমাদের যেটা, আমরা সম্মুখ যোদ্ধা, আমাদের যুদ্ধ আসলে করতে হবে, এর বিকল্প নাই। যুদ্ধ আমাদের করতে হবে, আমরা থামিয়ে দিতে পারবো না। যে কথাটা প্রথম দিয়েই শুরু করেছিল আমাদের তন্ময়, যে জীবনকে থেমে গেছে, না, জীবন আসলে থেমে যায়নি, জীবন থেমে রাখার জিনিস না। এই যে আরিফুজ্জামান তালুকদার এরকম বলছে যে আমরাও অর্থনৈতিক যোদ্ধা। আমার বক্তব্য একটাই, এই যুদ্ধে আমাদের জয় লাভ করতেই হবে। এই যুদ্ধে আমাদের অবতীর্ণ হয়েছি, পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। তাইলে আমাদের করতে হবে কি? আমাদের যেটা করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের সামর্থ্য আছে আমাদের কাজ করে যেতে হবে এবং সতর্কতামূলক ব্যবস্থা যথাসম্ভব নিয়ে তারপর কাজগুলো করতে হবে। কিছু করার নেই, ডাক্তার মারা গেছে, ব্যাংকার মারা গেছে, তারপরও কিন্তু ডাক্তাররা থেমে নেয়, ব্যাংকাররাও কিন্তু ব্যাংক বন্ধ করে বসে থাকছে না। এটা আমাদের দেশে নয়, শুধু সারা বিশ্বে এরকম দেখা গেছে যে যারা সম্মুখ যোদ্ধা তারাই তো বেশি আক্রান্ত হচ্ছে। তুমি দেখেছো যে পুলিশ সম্পর্কে যে কথাগুলো আমরা আগে জানতাম বা আমরা আগে বলতাম, আজকে দেখো পুলিশ সদস্যদের অ্যাজ এ হোল, আমরা কমিউনিটিকে বলছি, 1 2 দিয়ে নয়, তারা এই সিস্টেমটাকে, পুলিশকে একেবারে অগ্রবর্তী জায়গায়, দেখো কোথাও কেউ নেই, আমার ভাই মারা গেলে, আমার মা মারা গেলে, আমার সন্তান মারা গেলে, আমি মারা গেলে আমার সন্তানরা আমার জানাজায় যেতে পারছে না, তাকে দেখতে পারছে না, তাকে ধরতে পারছে না। এমনকি অনেকে ভয়ে মাকে জঙ্গলে ফেলে রেখে এসছে, এমন ঘটনা আমরা দেখছি পত্রপত্রিকায় কিংবা বিভিন্ন মিডিয়াতে। সেখানে পুলিশরা কিন্তু বসে নেই, তারা সেই কবর দিতে হবে, তারা লাশ নিয়ে গ্রামে পৌঁছায় দিতে হবে, তারা কবর করে জানাজা পড়তে হবে, পুলিশ সদস্যরা আছে। রাস্তায় আমরা নেমে যাব, যাই চাই করব, লকডাউন মানবো না, কোনো কিছু মানতে চাইবো না, সেখানে আমাদের নিরাপত্তার স্বার্থে তাদের জীবন বাজি রেখে তারা কিন্তু সামনে আছে। তার মানে কি, দেখো পুলিশের
সম্পর্কে আমাদের যে একটা ধারণা ছিল এতদিন পর্যন্ত, তারা কিন্তু ইমেজটাকে কাটিয়ে উঠতে পেরেছে। এবং এইটা যদি তাদের জন্য একটা বিরাট বড় শিক্ষা, এটাকে যদি তারা ধরে রাখতে পারে, তাহলে পুলিশ হবে আমাদের দেশের জন্য একটা বড় সম্পদ এবং জনগণের বন্ধু। এখন জানি না এই করোনা পরিস্থিতির পরিবর্তন হলে তাদের অভ্যাসের আবার সেই পরিবর্তন হয়ে যায় কিনা সঙ্গে সঙ্গে, এটা চর্চাটা চালিয়ে যেতে হবে, এটা রাখতে হবে। এবং এই যে পুলিশ অ্যাজ এ হোল, ডিপার্টমেন্ট অ্যাজ এ হোল, উপর থেকে নিচে সিস্টেমটা তাকে বহাল রাখার জন্য সচেষ্ট থাকতে হবে ম্যানেজমেন্টের, তাহলে এটা সম্ভব। এবং সম্ভব হলে এটা একটা বিরাট বড় উপকার হলো। মনে রাখবে যে আমাদের দুর্নীতিবাজদেরকে যদি কমানো যায়, ওই চোরদেরকে যদি সংখ্যা কমিয়ে আনা যায়, এই পুলিশদের সার্ভিসটাকে যদি বাড়ানো যায়, এই যে ব্যাংকাররা সাহসিকতার সঙ্গে সার্ভিস দিয়ে যাচ্ছে, হ্যাঁ, প্রথম প্রথম তাদেরকে উৎসাহ দেয়া হতো না, এখন কিন্তু ব্যাংকারদের নাম বলা হয়, ব্যাংকারদের জন্য মানে অনুপ্রেরণামূলক কিছু কথাবার্তা বলা হয়, কাজকর্ম করা হয়, উদ্যোগ নেওয়া হয়, এগুলো এখন আসছে। কিন্তু প্রথম প্রথম ব্যাংকারদেরকে যে আমরা যে সম্মুখ যোদ্ধা, সেটা যেন ভুলেই গেছে। হ্যাঁ, সেটা যেন কর্তৃপক্ষ জানেই না, আমাদের নামটা আসে না, শুধুমাত্র ডাক্তারদের কথা বলা হয়, শুধুমাত্র পুলিশদের কথা বলা হয়, স্বাস্থ্যকর্মীদের কথা বলা হয়। এখন কিন্তু ব্যাংকাররাও আলোচনায় আসছে। দেখা গেছে যে ব্যাংক একেবারে তার বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম আচার যেভাবে বলা হয়েছে, সেভাবে কিন্তু আমরা ব্যাংকগুলোকে পরিচালনা করে আসছি। ব্যাংক বন্ধ হলে পুরো অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাবে। আর অর্থনীতির চাকা যদি বন্ধ হয়ে যায়, তাহলেই জীবন থেমে যাবে। তাহলে জীবন থেমে না থাকার জন্য, জীবনকে চলমান রাখার জন্য ব্যাংকাররা বিরাট বড় ভূমিকা পালন করছে। এবং এই জন্য আমি মনে করি ব্যাংকারদের জন্য অ্যাপ্রিসিয়েশন থাকা উচিত এবং ব্যাংকারদের প্রশংসা করা উচিত। প্রতিদিনই ব্যাংকারদের সম্পর্কে কিছু না কিছু থাকা উচিত, আমি মনে করি, কথাবার্তা, অনুপ্রেরণামূলক কথা, এবং তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য ব্যবস্থা। আর না হলে অর্থনীতি বন্ধ হয়ে গেলে কি হবে? আমি, তুমি, আমরা সবাই বুঝি, সবাই জানি, যদি অর্থনীতির চাকা বন্ধ হয়ে যায়, রোগবালাইতে দুজন মানুষ মারা যাবে, কিন্তু অর্থনীতির চাকা বন্ধ হয়ে গেলে পুরো দেশ কলাপস করবে। তাহলে কত বড় যন্ত্রের স্টিয়ারিংটা আমার হাতে। তাহলে আমার মতো ব্যাংকাররা কত বড় একটা জাহাজের পুরো ক্যাপ্টেন্সি আসলে আমরা করছি। অর্থনীতি বন্ধ হয়ে গেলে সবই গেল। সুতরাং এই জন্য আমি বলতে চাই যে ব্যাংকাররা যে কাজ করছে, মহান কাজ, মহৎ কাজ করছে। সবাই আমরা বাধ্য হয়ে করছি, এটা একটা ব্যাপার আছে যে আবার প্রশংসায় ফুলে যাওয়ার কিছু নেই। আপনার মনে করতে হবে যে আমি চাকরি করছি, আমার একটা বাধ্যবাধকতাও কিন্তু আছে। কিন্তু শুধুমাত্র এই চাকরির বাধ্যবাধকতাই কিন্তু আমাকে পারে না যদি আমার ভিতরে প্রেরণাটা না থাকে, আমার ভিতরে সেবার মানসিকতাটা না থাকে। ওইটা যদি থাকে, তাহলে আমি এই দুরবস্থার মধ্যেও হাসি মুখে সেবাটা দিতে পারবো। এই দুরবস্থার মধ্যেও আমি একটা কোথায় যেন পড়লাম, ফেসবুকে দেখেছি, সন্তানকে পিতা নেই, সন্তানকে নানির বাড়িতে রেখে ওই মহিলা ডাক্তার বা স্বাস্থ্যকর্মী হবে, সে তার সেবার মানসিকতা নিয়ে নেমে গেছে এবং সে তার সন্তানকে পর্যন্ত মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র সেবা করার কারণে। এই যে উদ্যোগটা, আমরাও কিন্তু এরকম আমাদের সংসারের কথা, আমাদের পরিবারের কথা, আমাদের সন্তানের কথা বিবেচনা করছি না। কারণ আমরা যখন বাইরে থেকে আসছি, ওই যে ডাক্তার, তুমি মঈনের কথা তোমাদের মনে আছে, সিলেটের যে মঈন মারা গেল, সেই মঈন যখন অফিসে যেত, তার সন্তান পায়ে ধরে রেখে তাকে আটকাতে চেষ্টা করেছে যে অফিসে না যাওয়ার জন্য। কিন্তু কর্তব্যের তাগিদে সেই মঈন কিন্তু তার সন্তানের এই হাত দিয়ে পা জড়িয়ে ধরে রাখার পরেও কিন্তু সে তার সন্তানের কথা শুনতে পারে নাই, তাকে কিন্তু যেতে হয়েছে হসপিটালে কাজের জন্য। সেই জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছে যে আসলে কর্তব্যনিষ্ঠা কি জিনিস, ন্যায়নিষ্ঠ থেকে কর্তব্যের প্রতি কিভাবে নিষ্ঠাবান থাকতে হয়, এটা মঈন আমাদের সামনে একটা বিরাট বড় উদাহরণ। হতে পারতো সে 2 দিন ছুটি নিতে পারতো, ছেলেটা যে পা ধরে রেখেছিল সেদিন সে না যেতে পারতো, এরকম কিন্তু কোনো ঘটনাই ঘটেনি। সেই দিনও সে যথারীতি অফিসে গেছে, অর্থাৎ হসপিটালে গেছে। আমরাও কিন্তু সেরকম কাজ করছি। এই জন্য বললাম যে আমাদেরকে কেউ প্রেরণা দিতে চায় না, আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন কেউ দিতে চায় না। কেন দিতে চায় না? আমি আগেই বলেছি, এটা এক ধরনের হীনমন্যতা। সবচেয়ে বড় কাজ আমি মনে করি যে এত বড় কাজ, সবচেয়ে বড় কাজ বলবো না, সবগুলোই বড় কাজ। যারা সম্মুখের যুদ্ধে নেমেছে তারা সবাই বড় কাজ করছে। অনেকেই বলছেন, আজকাল বিজ্ঞাপন হয় যে আপনারা দয়া করে ঘরে থাকুন, আপনাদের নিরাপত্তার জন্য আমরা বাইরে আছি। তার মানে আপনাদের জনগণের নিরাপত্তার জন্য আমরা বাইরে আছি। আমরাও সেভাবে বলতে চাই, আপনাদের অর্থনীতির চাকা সচল রাখার জন্য, আপনাদের জীবন সচল রাখার জন্য, যাতে থেমে যেতে না হয়,
আমরা কিন্তু আমাদের অর্থনীতির চাকাটা সচল রাখার চেষ্টা করছি, আমরা আছি, আমাদের জীবন বাজি রেখে কিন্তু আমরা কাজ করছি, ব্যাংকে যাচ্ছি, মানুষের বিল নিচ্ছি, মানুষকে টাকা দিচ্ছি, মানুষের টাকা জমা নিচ্ছি, অর্থনীতির চাকা সচল রাখছি। সুতরাং আপনারা ঘরে থাকুন, আমরা যাচ্ছি, একেবারে প্রয়োজন না হলে আপনারা যাবেন না, ব্যাংকেও আসবেন না, আপনাদের খুব জরুরি প্রয়োজন না হলে আপনারা ব্যাংকে আসছেন, আমরা সেবা দিচ্ছি। সুতরাং আমরাও কিন্তু সম্মুখ যোদ্ধা, যে কেউ কেউ বলেছে অর্থনৈতিক যোদ্ধা, যেভাবেই বলি না কেন আমরাও যোদ্ধা। আমাদের সহযোদ্ধা যারা আছে কারোরই ভূমিকা এখানে ছোট নয়, কোনো অবস্থাতেই নয়। কারণ একটা যুদ্ধক্ষেত্রে সৈন্যের বিভিন্ন প্লাটুন থাকে, এক একজন এক এক ধরনের কাজ করে, পদাতিকও থাকে, ঘোড়সওয়ারিরাও থাকে, হ্যাঁ, আবার মানে বিভিন্ন সেক্টর থাকে, তারা নানাভাবে কাজ করে, বোমারু বিমান দিয়েও কাজ করে, আবার জাহাজেও কাজ করে। অর্থাৎ কাজগুলোকে, যুদ্ধটাকে পুরোপুরি প্ল্যান অনুযায়ী করতে হলে বিভিন্ন সেক্টরেই কাজ করতে হয়। সহযোদ্ধা কারোরই অবদান ছোট করে দেখার কোনো সুযোগ নেই। যখন আমাদেরকে ছোট করে দেখে তখন আমি দেখছি আমাদের বেশ ইয়াং কিছু ছেলে পেলে বেশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিল, তারা ফেসবুকে নানা রকম লেখালেখি হচ্ছিল। এখন এটা অনেকটাই কেটে উঠেছে, আমরা এখন গর্ব করতে পারি আমাদের ব্যাংকারদের নিয়ে, এখন গর্ব করতে পারি আমাদের পুলিশ বাহিনীকে নিয়ে। ডাক্তারদের নিয়ে অনেক কথা হয়েছে, ডাক্তারদের প্রফেশন নিয়ে, ডাক্তারদের বিভিন্ন জায়গা থেকে ওই যে ইয়া খাওয়া, অর্থাৎ যে টেস্ট ফেস্ট করে সেখান থেকে যে কমিশন খায় ইত্যাদি অনেক কিছুই বলা হয়েছে। সমালোচনা করার জায়গা অনেক জায়গাতে অনেকখানি হয়তো আছে, কিন্তু শুধুমাত্র সমালোচনা নয়, তাদের কাজেরও স্বীকৃতি দিতে হবে। তারা যে অবদান রাখছে, তারা যে জীবন বাজি রেখে আমাদের পাশে দাঁড়াচ্ছে, সেটাকে অবশ্যই স্বীকার করতে হবে। তেমনি ব্যাংকাররা এই দুঃসময়ে, আমি তো আশ্চর্য হয়ে যাই, আমার ঘরে এখন একজন চলমান মানে অর্থাৎ অ্যাক্টিভ ব্যাংকার আছে, আমার বড় বৌমা, সে ব্যাংকে চাকরি করে, একটি প্রাইভেট ব্যাংকে। ওই তাকে তো আমরা বেঁধে রাখতে পারি না, তার ছোট্ট সন্তান ঘরে রেখে, আমাদের কাছে রেখে তাকে কিন্তু যেতে হয়। আমরা যাচ্ছি না, আমার ছেলেরা অফিস যাচ্ছে না, কিন্তু তাকে যেতে হচ্ছে। অথচ আমরা ভেবেছিলাম সেই মেয়ে মানুষ অফিস না করলে কি হবে, আসলে কি তাই? কারণ সে যে যোদ্ধা, তার তো ছেলে কিংবা মেয়ে এটা তার কাছে কোনো পরিচয় না, সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন যোদ্ধা। সে সামনে থেকে যুদ্ধ করবে, এটি তো স্বাভাবিক, কোনো উপায় নেই, তাকে কিন্তু এই যুদ্ধে অবতীর্ণ হতে হচ্ছে। এই জন্যই আমার মনে হয় যে আমাদের সকলেরই উচিত যারা যুদ্ধ করছে সবাইকে স্বীকৃতি দেওয়া, সবাইকে অনুপ্রেরণা দেওয়া, সবাইকে সহযোগিতা করা। আর আমি যেহেতু আমি একজন ব্যাংকার হিসাবে, ব্যাংকারদের কথা তো আমি বলবোই যে ডেফিনেটলি ব্যাংকাররা অনেক বড় কাজ করছে। কারণ চিকিৎসা বলো, হ্যাঁ, ডাক্তারখানা বলো, টাকা না হলে তো ওগুলা সম্ভব হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে ওই যোগানটা, টাকার যোগান দেওয়ার জন্য তো আমরা বসে আছি, আমরা কাজটা করছি টাকার যোগান দেওয়ার জন্য অর্থনৈতিক চাকাটাকে। কারণ তোমরা সহযোগিতা করতে চাও, মানুষকে টাকা দিতে চাও, টাকা পাবে কোথায়? টাকা তো সবাই নিশ্চয়ই বালিশের নিচে বসে, লক্ষ লক্ষ টাকা বালিশের নিচে বসে, তোমাকে ব্যাংকে আলটিমেটলি দিতে হবে। ব্যাংক থেকে টাকা নিয়েই তুমি ওই ত্রাণের ব্যবস্থা করতে পারো, তাই না? আলটিমেটলি তোমাকে ব্যাংক লাগবে, আর ব্যাংক লাগলে পরে ব্যাংকাররা ঘরে বসে থাকলে ব্যাংকারদেরকে যেতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, এটা অত্যাবশ্যকীয় সার্ভিসের আওতায় এই জন্য আনা হয়েছে যে আমরা অনেক সময় ঈদে মানুষ চলে যায়, 3 দিন ছুটির মধ্যে কখনো কখনো দেখা যায় একদিন আমাদের কাজ করতে হয়। এটা তো ব্যাংকাররাই করে, অন্যরা কিন্তু করে না এরকম ভাবে কাজ, এটা এরকম করতে হয়। সুতরাং ব্যাংকাররা যা করছে আমি মনে করি যে বিরাট বড় অবদান রাখছে, এবং সবার সঙ্গে ব্যাংকারদেরকেও অবশ্যই অ্যাপ্রিসিয়েশন দিতে হবে, এটা সরকারি ভাবেও দিতে হবে, এমনকি যারা এই সেবাগুলো পাচ্ছেন তাদেরও স্বীকার করতে হবে যে না, অত্যন্ত ঝুঁকি নিয়ে তারাও কাজ করছেন, এবং দোয়া করতে হবে যাতে তারা ঝুঁকি মুক্ত থাকে, তাদেরকে আল্লাহ সেভ করেন। যেহেতু আপনাদের সেবায়, জনগণের সেবায় আমরা